দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে, সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। সংসদীয় আসন পুনর্বিন্যাসকে ঘিরে উত্তাল ফরিদপুরের ভাঙা, উপজেলা পরিষদ ও থানায় ভাঙচুর। জুলাই সনদ ও পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা 3টি ইসলামী দলের। মেটিকুলাস প্ল্যানিংয়ে দেশে ফ্যাসিবাদের জন্ম, ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে জানালেন মাহমুদুর রহমান। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ, মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা। এবারে পুরো আয়োজন। সংসদীয় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠা ফরিদপুরের ভাঙায় সন্ধ্যার পর শান্ত হলেও উপজেলা পরিষদ এবং থানায় রয়ে গেছে ধ্বংসের চিহ্ন। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় সহিংসতার ফলে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে অন্তত 7 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ভাঙা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে সরিয়ে ফরিদপুর 2 আসনে যুক্ত করে নির্বাচন কমিশনের গেজেটে প্রকাশের পর থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। সোমবার সকাল 11টার দিকে টায়ার জ্বালিয়ে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এরপর হামিরদী ও সোয়াদি ইউনিয়নের শত শত মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে নেমে আসে। পরে বিক্ষোভকারীরা ভাঙা উপজেলা পরিষদ কমপ্লেক্স ও থানায় হামলা চালায়। তারা উপজেলা পরিষদের পাশে অফিসার্স ক্লাবের গ্যারেজে আগুন ধরিয়ে দেয়। আসবাবপত্র ভাঙচুর, পুরনো ভবনের নিচতলার কার্যালয় ও নতুন ভবনের কয়েকটি কক্ষেও ভাঙচুর চালায়। এ সময় একাধিক মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে সন্ধ্যা 6টার দিকে তুমুল বৃষ্টি হলে স্থানীয়রা সড়ক থেকে সরে যায়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে আসন পুনর্বিন্যাসের দাবিতে বাগেরহাটে চলমান হরতাল প্রত্যাহার করে নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। হরতালের পরিবর্তে 16 ও 17 সেপ্টেম্বর সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত জেলা নির্বাচন অফিস ও 9টি উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফতে মজলিস। আগামী 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ও মিছিল করবে এই দলগুলো। জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলমান থাকলেও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। এ পরিপ্রেক্ষিতে সোমবার 5 দফা দাবিতে আলাদা কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ভোটের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, গণহত্যার দৃশ্যমান বিচার এবং বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি ও 14 দলের বিচার নিশ্চিত করা। জনগণের দাবি আদায়ের জন্য 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। আমাদের অবস্থান কোনো দলের বিরুদ্ধে না, বরং জুলাই অভ্যুত্থানের রক্ত জীবনের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই অবস্থা। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পর 2 মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ 2025কে সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করা। 3 দলের একই রকম কর্মসূচি সংক্রান্ত প্রশ্নের জবাবে নেতারা বলেন, আপাতত যুগপৎ আন্দোলনে যাওয়ার সম্ভাবনা নেই। এখনো এটাকে আমরা যুগপৎ বলতে চাচ্ছি না।
এটা সেরকম কোনো সিদ্ধান্ত সেরকম হয়নি। কিন্তু যেহেতু দাবি এক, প্রত্যেকে তার মতো করেই আন্দোলনে নামবে, বক্তব্য রাখবে, এটা প্রত্যেকটি দলের নিঃস্বার্থী। কর্মসূচির কথা হয়েছে, কিন্তু যুগপৎ নিয়ে যুগপৎ করতে হবে বা এই ধরনের কথা হয়নি। আমরা আমাদের অবস্থানে থেকে আমরা এই কথা বলতে থাকবো। একটা সময় যখন আসবে, যখন দেখবো এখন পরিবেশ হয়েছে, তখন একটা আওয়াজও আমাদের সকলের আসার সম্ভাবনা আছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না এলে ইসলামী সমমনা দলগুলোকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। সমন্বয় কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইন ভিত্তিক সংসদ নির্বাচনের আগেই দেওয়ার দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের। সোমবার রাজধানীর জুরাইনে এক গণসমাবেশে এই দাবি জানান দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরের গণহত্যা সহ উল্লেখযোগ্য বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে। সমাবেশে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুটিতেই পিআর মানতে হবে, তা না হলে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে। পিলখানার হত্যা, আমাদের শাপলা চত্বরের হত্যা, উল্লেখযোগ্য যেগুলো ঢুকে নাই এগুলো জুলাই সনদের ভিতরে ঢুকাতে হবে। ঐক্যবদ্ধ কমিশনে আমরা যারা পিআরের পক্ষে, জুলাই সনদের পক্ষে বিচারের দাবিতে আজ ঐক্যবদ্ধ হতে যাচ্ছি। ইসলামী দল এবং দেশপ্রেমিক দল এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। মেটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় তিনি একথাই জানিয়েছেন। এই মামলায় আগামীকাল সাক্ষ্য দিতে পারেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। গত ১৫ দিনে সাক্ষ্য দিয়েছেন ৪৬ জন। রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী মামুনের উপস্থিতিতে সোমবার এ মামলায় সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে তিনি বলেন, ফ্যাসিবাদের সৃষ্টি একটি মেটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে হয়েছে। বিডিআর হত্যা, শাহবাগে মব কালচার, বিচার বিভাগ দলীয়করণ সহ আওয়ামী লীগ সরকারের উত্থান, বিকাশ ও পতন সম্পর্কে নিজের মত তুলে ধরেন মাহমুদুর রহমান। বাংলাদেশে বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের উত্থান, সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল, বিরোধী মতকে দমন করতেন, কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল, সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন। গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর জানান, আর ২-১ সাক্ষ্য দিলেই এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হবে। আমরা আশা করছি আর ২-১ সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে। এই মামলায় আগামীকাল সাক্ষ্য দিতে পারেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং উন্নয়ন সহযোগিতা আরও গভীর করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্র আরও গভীর করতে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। বৈঠকে দুপক্ষের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল ও তুলা ও সয়াবিন সহ যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য আমদানি বাড়াতে বাংলাদেশের আগ্রহ নিয়ে আলোচনা হয়েছে। দেশের তরুণরা যুগে যুগে ইতিহাস তৈরি করেছে, কোনো বাধা তাদের দমিয়ে রাখতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার 12 তরুণকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদানকালে তিনি একথা বলেন। স্বেচ্ছাসেবক মূলক কাজ এবং তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ক্রীড়া
মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এবছর 5টি ক্যাটাগরিতে তরুণদের এই সম্মাননা প্রদান করা হয়েছে। আজকের এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয়, এটি তোমাদের জন্য একটা উদ্যত আহ্বানও। তোমরা আরো সাহসী হও, আরো নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো। সমাজের প্রতিটি ক্ষেত্রে তোমাদের সক্রিয় অংশগ্রহণ অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। মনে রাখবে, তোমাদের প্রতিটি ছোট ছোট প্রচেষ্টাই দেশের জন্য মস্ত বড় অর্জনের পথ তৈরি করবে। এবারে ক্যাম্পাসে ভোট। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে বৃষ্টি উপেক্ষা করে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সোমবার সকাল থেকেই প্রার্থীদের বৃষ্টির মধ্যে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাতে দেখা গেছে। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনে বিভিন্ন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 42 জন প্রার্থী এরই মধ্যে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে মেয়েদের 6টি হলে 39 জন এবং ছেলেদের একটি হলে 3 জন রয়েছেন। এছাড়া মেয়েদের 4টি হলে কেউ মনোনয়ন উত্তোলন না করায় পদগুলো ফাঁকাই থাকছে। 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা একাডেমিক ভবনে এই নির্বাচনের ভোট গ্রহণ হবে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন বিতরণ কার্যক্রম করা হয়েছে। আর সোমবার সকাল 9:30 থেকে শুরু হয় এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। আর নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলবে আগামীকাল পর্যন্ত। জমা দেওয়া যাবে আগামী বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা এবং 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে প্রশাসনের পক্ষ থেকে। 12 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত হবে চাকসু নির্বাচনে ভোট গ্রহণ। এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। ডেঙ্গুর চিকিৎসায় প্রতিষেধক নিয়ে গবেষণা এবং আলোচনা চলছে 10 বছর ধরে। এখনও বিশ্ব স্বীকৃত কোনো টিকা পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা একটি টিকা ব্রাজিল সহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে দেওয়া হচ্ছে। দেশে 2 বছর আগে যুক্তরাষ্ট্রের তৈরি একটি টিকার দ্বিতীয় ধাপের গবেষণার ফল প্রকাশ করে ICDDRB। সেই কার্যক্রম অনেকটাই থেমে রয়েছে। ডেঙ্গুর চিকিৎসায় প্রতিষেধক নিয়ে আলোচনা দীর্ঘদিনের। বর্তমানে জাপানের তাকিদা কোম্পানির তৈরি কিউডেঙ্গা প্রতিষেধকটি 2023 সালের অক্টোবরে ব্রাজিল, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা সহ কয়েকটি দেশে দেয়া হচ্ছে। 2 ডোজের এই টিকা 4 থেকে 16 বছর বয়সীদের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তৈরি TB005 প্রতিষেধক নিয়ে গবেষণা করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র ICDDRB। 2023 সালে এর ফল প্রকাশ করে জানানো হয় দ্বিতীয় ধাপের গবেষণা সফল, কিন্তু অর্থায়নের অভাবে তৃতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন করতে পারেনি প্রতিষ্ঠানটি। একটা থার্ড ফেজে ট্রায়াল করার জন্য আপনার পপুলেশন মিনিমাম 9-10 হাজার লোকের উপরে করতে হবে, বুঝছেন, ভ্যাকসিন দিতে হবে। বা এখন এর জন্য অনেক ফান্ড বেশি দরকার। সেই ফান্ড জোগাড় করতে তো আমরা পাচ্ছি না বা কেউ দিচ্ছে না। তিনি জানান, দেশের একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এই টিকাটি তৈরির জন্য পরীক্ষা চালিয়েছে। মানব শরীরে পরীক্ষা বাকি আছে। কনসেপ্টটা যেহেতু আর কি প্রডিউস করবে এবছরে, তারা অলরেডি প্রিক্লিনিক্যাল রেজাল্ট তাদের আছে, প্রিক্লিনিক্যালটা টেস্ট করছে। এখন নেক্সট স্টেপ হচ্ছে তাদেরকেও হিউম্যান ট্রায়ালে দিয়ে দেখাতে হবে যে ভ্যাকসিনটা কার্যকরী, ইমিউন রেসপন্স আপনার হচ্ছে। গবেষণা সফল হলে 1 থেকে 60 বছর বয়সীদের জন্য এই প্রতিষেধক 3 বছরের জন্য কার্যকর হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
হবিগঞ্জের বাহুবলের রশিদপুরে পুরাতন ৩ নম্বর কূপ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। নতুন এই স্তর থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল জানিয়েছেন, ৫ সেপ্টেম্বর বাপেক্স কূপটির সংস্কার কাজের সময় প্রাকৃতিক গ্যাস প্রবাহের বিষয়টি নিশ্চিত হয়। কূপটি থেকে আগামী ১০ বছরে ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনাও রয়েছে। এছাড়া রশিদপুর ১১ এবং ১৩ নম্বর কূপ খননের প্রকল্প চলমান রয়েছে। মোবাইল অপারেটর বদলের মতো ব্যাংক অ্যাকাউন্ট বদলের সুযোগ তৈরি করতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। তিনি বলেছেন, ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করতে পারলে একদিকে অর্থের অপচয় কমবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, রাজস্ব আদায় এবং জননিরাপত্তা বাড়বে। সোমবার আন্তঃব্যাংকিং লেনদেন বিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথাই বলেছেন। গেটস ফাউন্ডেশনের সহায়তায় রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এতে অংশ নেন ব্যাংকার এবং অর্থনীতিবিদরা। এছাড়া ডিজিটাল ব্যাংকিং, ক্যাশলেস সোসাইটি এবং কিউআর কোড বাস্তবায়ন সহ নানা বিষয় নিয়ে কথা বলেন আলোচকরা। সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, যেটা ইনস্ট্যান্টলি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে ট্রান্সফার করতে পারবে অর্থ, বা আমার পেমেন্টকে সেটেল করে দিতে পারবে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই ইন্টারঅপারেবল সিস্টেমটাকে বাংলাদেশে চালু করতে পারবো। নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মিম এবং তাদের ৪ বছরের ছেলে আফরান। শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। পুলিশ জানিয়েছে, বউবাজারে পলাশ মিয়ার ৭তলা ভবনের ৪র্থ তলায় তিনি ভাড়া থাকতেন। মা ও সন্তানের মুখে বালিশ চাপা দেওয়া ছিল। শিপলুকে অন্য কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনা তদন্ত করছে পুলিশ। লঘুচাপ নেই, তবে মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে রাজধানী সহ দেশের ৬টি বিভাগেই। আগামী ২ দিন অতিবর্ষণ বা ভারী বর্ষণ অব্যাহত থাকবে। এরপর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের ফলে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের ভূমিধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এখন বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে, বৃষ্টিপাত আগামী 2 দিন অর্থাৎ 16-17 তারিখে বৃষ্টিপাতের একটা প্রবণতাটা থাকবে। 17 তারিখের পর থেকে বৃষ্টিপাতটা অনেকটা কমে যাবে, তবে দেশের উত্তরাঞ্চল বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে। লঘুচাপ না থাকলেও এখন বৃষ্টিপাতটা, বর্ষার যে বৃষ্টিপাত আমি যেটা বললাম যে মৌসুমী বায়ুর সক্রিয়তার কী অবস্থা আছে এবং মৌসুমী বায়ুর অক্ষ যেটা আমরা বলি, একটা মনসুন ট্রাপ একটা কথা আমরা বলি, এটার অবস্থানের উপর আসলে অনেকটা নির্ভর করে বৃষ্টিপাতটা কম হবে না বেশি হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ চাইছেন জেনজিরা। রবিবার মধ্যরাত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেছেন এই তরুণরা, যার নেতৃত্বে ছিলেন জেনজি আন্দোলনের শীর্ষ নেতা সুদান গুরুক। তাদের অভিযোগ, তরুণদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভা সম্প্রসারণ করছেন সুশীলা কার্কি। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় নতুন 3 মন্ত্রী নিয়োগ দেন প্রধানমন্ত্রী, যেখানে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থসচিব রামেশ্বর খানাল। নগর উন্নয়ন, অবকাঠামো ও সড়ক এবং জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কুলমান ঘিসিংকে এবং ওম প্রকাশ আরিয়ালকে দেওয়া হয়েছে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। বিরোধী দলের উপর সরকারের দমন পীড়নের অভিযোগে উত্তাল তুরস্কের রাজনীতি। রবিবার রাজধানীর আঙ্কারায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির সমাবেশে যোগ দেয় হাজার হাজার মানুষ। সমাবেশে এরদোয়ান সরকারের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা। আঙ্কারার তান্দোগান স্কোয়ারে এই সমাবেশ করেন রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতারা। গত কয়েক মাসে সিএইচপির একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সিএইচপির দাবি, এসব গ্রেপ্তার এবং দুর্নীতির অভিযোগ মিথ্যা। বিরোধী দলকে দুর্বল করতেই পরিকল্পিতভাবেই অবৈধ অভিযান চালাচ্ছে সরকার। এশিয়া কাপে সুপার 4-এ ওঠার মিশনে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। আবুধাবিতে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। এই ম্যাচে জিতলেও তাকিয়ে থাকতে হবে পরের ম্যাচের ফলাফলের দিকে।
এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে মরুর দেশে পাড়ি দিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে লিটন জ্যাকেটদের ছিল ছন্নছাড়া পারফরম্যান্স। শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে জটিল সমীকরণের মারপ্যাচে পড়েছে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও তাকিয়ে থাকতে হবে আফগান শ্রীলঙ্কা ম্যাচের দিকে। সবশেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি টাইগারদের বিপক্ষে আফগানিস্তানের বোলিং সক্ষমতা হতে পারে দুশ্চিন্তার কারণ। আফগানদের বিপক্ষে টাইগারদের সাম্প্রতিক চিত্রটাও সুবিধাজনক না। 2024 টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে খেলে আফগানরা। বিগ ম্যাচের আগে বাংলাদেশের ড্রেসিং রুমে রয়েছে অস্বস্তি। টাইগার একাদশে শরীফুলের পরিবর্তে ফিরতে পারেন তাসকিন আহমেদ। ব্যাটিং লাইন আপেও আসতে পারে পরিবর্তন। বিগত কয়েক বছরে ক্রিকেট বিশ্বে রশিদ খান ও মুজিবুর রহমানের মতো বোলার উপহার দিয়েছে আফগানিস্তান। সঙ্গে যুক্ত হয়েছে আল্লাহ গাজনফারের মতো স্পিনার। তাই 22 গজে তাদের পারফরমেন্স বেশ সমীহ জাগানিয়া। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছে রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। সংসদীয় আসন পুনর্বিন্যাসকে ঘিরে উত্তাল ফরিদপুরের ভাঙ্গা, উপজেলা পরিষদ ও থানায় ভাঙচুর। জুলাই সনদ ও পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা 3টি ইসলামী দলের। মেটিকুলাস প্ল্যানিংয়ে দেশে ফ্যাসিবাদের জন্ম, ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে জানালেন মাহমুদুর রহমান। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ, মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।